পরী জানালার পাশে বসেছিল নিঃশব্দে, ভাবনার অতলে ডুবে। কান্নার ভারে চোখ লাল, মাথা ভার। একটা স্টাফ এসে যখন রেখে যায়, ও ধীরে ধীরে উঠে দাঁড়ায়। শরীরটা ভার মনে হচ্ছিল, মনটা তো কবেই ভেঙে পড়েছে। ওই সময়ে কান্না করার ফলে মাথাটা অনেক ধরেছিল, তাই লাঞ্চ করেনি। নিচে নামতেই সেই চেনা কণ্ঠস্বর, পরী। এক মুহূর্তের জন্য পৃথিবী যেন থেমে যায় পরীর কাছে। ও দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মায়ের গলা। আম্মু! সেলিনা চৌধুরী একটুও দেরি না করে শক্ত করে জড়িয়ে ধরেন মেয়েকে। মা মেয়ের সেই আলিঙ্গন যেন সময় পেরিয়ে যায় কোনো নিঃশব্দ কান্নার নদীতে। সেজুদি খান বলেন, কিরে আম্মু, আমি বুঝি তোর মায়ের মতো তোকে আদর দেই না? আম্মুকে পেয়ে আবার আমায় ভুলে যাস না যেন। পরি এবার সেজুদি খানকে একটু জড়িয়ে বলে, তুমিও আমার আরেক আম্মু। সেজুদি খান বলে, ঠিক আছে আম্মু, তুই তোর মায়ের সাথে কথা বল, আমি তোর মায়ের জন্য খাবার নিয়ে আসি। অফিস থেকে তো বোধহয় সোজা এখানেই এসেছো, তাই না আপা? সেলিনা চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন। সেলিনা চৌধুরী বলেন, ব্যস্ত হয় না ভাবি, আমি লাঞ্চ করেই এসেছি। ভাইয়া আর পরীকে একটু দেখতে এলাম। একটু পরে তো আবার ফিরতে হবে। রোজা একা আছে বাড়িতে। কি হয়েছে জানি না, কেমন যেন চুপচাপ হয়ে গেছে মেয়েটা, কাজে বের হচ্ছে না। সেজুদি খান বলেন, তাহলে মা মেয়ে কথা বলো, আমি তোমার ভাইকে জানিয়ে আসছি তুমি এসেছো। উনি চলে যেতেই পরী সেলিনা চৌধুরীর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ওর আম্মু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার আম্মুর কি মন খারাপ? পরি বলে, আম্মু, বাড়ির কথা খুব মনে পড়ে। মনে হয় আমার রুম, পরিচিত জায়গা, সব কেমন যেন আমার অচেনা হয়ে উঠেছে, কষ্ট হয়। এখন তো এটাও তোমার বাড়ি? পরীর চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। হ্যাঁ, এখানে সবাই ওকে খুব ভালোবাসে, কিন্তু সেহরান মানুষটাকে ও ঠিক বুঝতে পারে না। এই ভালো আর কখনো এই খারাপ। কতটা হিংস্র হয়ে ওঠে। কাল রাতেও কত খারাপ ব্যবহার করলো, আর তার পরেক্ষণেই আবার যত্ন করলো। কি চাই মানুষটা? পরীর চিন্তার মাঝেই ওর আম্মু বলল, কি এত চিন্তা করছিস? পরী অমনি ওর আম্মুকে জিজ্ঞেস করে, আচ্ছা আম্মু, ভাইয়া তো অ্যাক্সিডেন্টের পর নিখোঁজ হয়ে গেল, আমরা তো আজও খুঁজে পাইনি ওর লাশ। তুমি তো বলেছিলে অনেক চেষ্টা করেছো। তোমার কি সত্যি মনে হয় ভাইয়া আর নেই? বলো না আম্মু, আমার তো মনে হয় ভাইয়া হঠাৎ ফিরে আসবে। কেন মনে হয় জানি না, আমার খুব কষ্ট হয় আম্মু। আমার স্মৃতিতে কিছু মনে আছে, ভাইয়া আমায় খুব ভালোবাসতো, সাথে ভাবিও। কেন এমন হলো? চুপ কেন আম্মু, কিছু তো বলো। সেলিনা চৌধুরী বলেন, ওদের কথা কেন তুলছো পরি? তুমি তো জানো আমি এইসব মনে রাখতে চাই না। আর তুমি তো তখন ছোট ছিলে, হঠাৎ এইসব কেন মনে করছো? পরি এবার উঠে বসে, বলে, আব্বু আর ভাইয়াকে খুব মনে পড়ছে আম্মু। ওনারা থাকলে আজ আমাদের ফ্যামিলি পূর্ণ হতো বলো। সেলিনা চৌধুরী পরীকে বেশ কঠোর হয়ে বলেন, তুমি ওদের কথা কোনোদিন এই বাড়ির মানুষদের সামনে বলবে না, বুঝলে? অতীতকে অতীতের জায়গায় থাকতে দাও পরি, অশান্তি ডেকে এনো না। তুমি থাকো, আমি তোমার মামার সাথে দেখা করে আসছি। পরিবেশ অবাক হয়ে ওর মায়ের যাওয়ার দিকে তাকিয়ে ভাবে, সেদিন মামাও একই কথা বলল, আজ আম্মুও। কি এমন হয়েছিল তখন যা আমরা অনেকেই জানি না? পরি মায়ের চলে যাওয়ার দিকে চেয়ে খানিকক্ষণ, তারপর তার চোখটা ঝাপসা হয়ে থাকে। সেই অতীতের পর্দা যেন আরো গভীর হয়ে ওঠে। কি এমন হয়েছিল যা কেউ বলতে চায় না তাকে, কিন্তু সে নিজে ভাঙা কাচের টুকরোর মতো জড়ো করতে চায় সবকিছু। সেহরান ক্লান্ত চোখে বাড়ির দরজায় ঢোকে। সন্ধ্যার হালকা আলোয় তার গাটা ছুঁয়ে যায় পরীর ঘর থেকে ছড়িয়ে আসা মৃদু পারফিউমের গন্ধ। রুমে ঢুকে হঠাৎ থমকে যায় সে, নিঃশ্বাস যেন আটকে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি, যে ওর স্ত্রী, অথচ প্রতিদিন নতুন করে বিস্মিত করে ওকে। আজকে সাজে সে যেন সত্যি তার পরী। ফ্লোরাল রেড পার্টি গাউনের রঙে পরীর ত্বক যেন উজ্জ্বল হয়ে উঠেছে,
চুলগুলো খোলা, ঠোঁটে হালকা নুড লিপস্টিক, চোখে একরাশ নিঃশব্দ অপেক্ষা। সেহরান যেন মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায়। গলার টাইটা ঢিলে করতে করতে ধীরে ধীরে এগিয়ে যায় তার দিকে। নিজের ব্লেজারটা নিঃশব্দে বিছানায় রেখে সে পেছন থেকে গিয়ে পরীকে জড়িয়ে ধরে। হঠাৎ স্পর্শে পরী কেঁপে ওঠে। টের পায়নি সে কখন সেহরান রুমে এসেছে। ওর ঠোঁট ছুঁয়ে যায় পরীর ঘাড়ে। নিঃশ্বাসে ছড়ায় আগুন। তার হাত পরীর বুকের কাছে এসে থেমে যায়, যেন তাকে নিজ অস্তিত্বে মিশিয়ে নিতে চায়। পরীর কবুতরের ন্যায় বক্ষ ভাঁজে জড়িয়ে ধরে। সেহরান গভীর নেশাচ্ছন্ন কণ্ঠে বলে, কি করেছিস তুই? আমি তো কন্ট্রোল হারিয়ে ফেলছি পরি। সারাদিন পর যদি তোকে এভাবে দেখি, নিজেকে কিভাবে আটকাবো বল? তার কণ্ঠ নেশাচ্ছন্ন, যেন আগুন ছুঁয়ে যাচ্ছে পরীর গলা। এখন তোকে খুব করে আদর করতে ইচ্ছে করছে। জানিস, আজ কোথাও যাচ্ছি না আমরা, পার্টি ক্যান্সেল। পরি একটু কেঁপে ওঠে। হঠাৎ এই আদরে না চাওয়া উত্তাপ ওকে নাড়িয়ে দেয়। প্রদি- পরি মৃদু অভিমান ভরা গলায় অস্থির হয়ে বলে, প্লিজ, এখন না। অনেক কষ্ট করে রেডি হয়েছি, আর আপনি এখন এইসব ক্যান্সেল করে দিতে চান? সেহরান চোখের গভীরতা ও রেগে পরীকে আরো জোরে চেপে ধরে। তারপর বলে, এই শ্বাসটা কার জন্য? পরি বলছে, আহ, লাগছে সেহরান, আমি এমনি বলেছি। আমি সাজি শুধু আপনার জন্য, ব্যাস। এই কথাটুকু যেন সেহরানের বুকের কাঁপন থামিয়ে দেয়। এই একটা কথাই যেন সেহরান শান্ত হয়ে গেল। ও পরীকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। পরীর ঠোঁটটা দখল করে উদ্ভ্রান্তের মতো করে চুমু খেতে থাকে ও। তারপর পরীর ঠোঁট থেকে গলা, গলা থেকে পরীর বক্ষ ভাঁজে চুমু খেতে থাকে। পরী আজ নিজেকে সামলাতে না পেরে সেহরানের চুল খামছে ধরে। সেহরান নিজেকে আরো উন্মাদ মনে হয়। ও পরীকে কোলে উঠিয়ে দেওয়ালে চেপে ধরে, আগলে রাখে গভীর আবেশে। ঠোঁট না ছেড়েই পাগলের মতো চুষতে থাকে। পরী আজ যেন নিজের স্বামীর কাছে তার মনের মতো হয়ে ধরা দিয়েছে। শহর জুড়ে প্রেমের ভাষা লেখা হতে থাকে নিঃশব্দে। পরি আজ আত্মসমর্পণ করেছে শুধু ভালোবাসার কাছে, কোনো দাবি ছাড়াই। পরীর নিঃশ্বাস আটকে আসে, কিন্তু সেহরান ছাড় দিতে রাজি না। তারপরও ফাঁকে একটু ছেড়ে আবারও পরীর শরীরে নিজের উন্মাদনা ছড়াতে থাকে। তবুও হঠাৎ ফোনের রিংটোন হঠাৎ যেন বিদ্যুতের মতো কাঁপিয়ে দেয় মুহূর্তটা। ফোনের শব্দে সেহরানের কাজে যেন বিঘ্ন ঘটে। প্রথমবার সেহরান উপেক্ষা করে, তাও পরীকে ছাড়ে না। এরপর আবার ফোনটা বেজে উঠলে তখন বাধ্য হয়ে সেহরান থেমে যায়। আর পরী সেহরানের বুকে মুখ গুজে থাকে নিস্তেজ হয়ে। সেহরান ওকে জড়িয়ে ধরে, পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে। ওপাশ থেকে কিছু পরী না শুনলেও এই পাশ থেকে সেহরান শুধু বলে, আসছি আমরা। তারপর কল কেটে দেয়। ফোনটা রেখে সেহরান এবার পরীকে জড়িয়ে ধরে কানের কাছে ফিস ফিস করে বলে আদুরে কণ্ঠে, আজ রাতে কিন্তু কোনো ছাড়াছাড়ি নেই পরি। প্রচুর আদর করবো তোকে। আজ প্র্যাকটিক্যালি করে দেখাবো তোকে। পরীর শরীরটা কাঁটা দিয়ে ওঠে। কাপা গলায় বলে, নির্লজ্জ লোক একটা। সেহরান হেসে পরীর ঠোঁটে চুমু দিয়ে বলে, তোরই তো। ওরা দুজন নিঃশব্দে জড়িয়ে থাকে। বাইরের পৃথিবী থেমে যায়। এই এক মুহূর্ত, ভালোবাসা আর স্পর্শের চেয়ে সত্যি আর কিছু লাগে না। সন্ধ্যার ছায়া গা ছুঁই ছুঁই করছে। এদিকে সেহরান পরীকে নিয়ে পৌঁছে যায় পার্টির ভেন্যুতে। তারা প্রবেশ করতেই এক মুহূর্ত যেন থেমে যায় সমস্ত কোলাহল। চোখ জোড়া যেন আটকে যায় এক দৃশ্যে, এক অনিন্দ সুন্দর জুটি। কারোর চোখে প্রশংসার ঝিলিক, তো কারোর দৃষ্টিতে ঈর্ষার অন্ধকার। সেহরান সেই সব দৃষ্টি তোয়াক্কা না করে পরীর কোমরে আত্মবিশ্বাসী হাতে আলতো করে স্পর্শ রেখে এক ধরনের মালিকানা বোধে ওকে নিজের শরীরের কাছাকাছি টেনে নিয়ে প্রবেশ করে ভেতরে। তার পদাচারণাতেই যেন একটা আলাদা কমান্ড ছিল।
চারপাশের হাওয়া স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে শুধু ওদের দিকে। ভেতরে ঢুকতেই ঈশানী ও তানিশা এগিয়ে আসে। তারা পরীকে জড়িয়ে ধরে, যেন পুরানো বন্ধুত্বের উষ্ণতায় মুহূর্তটা আরো প্রাণবন্ত হয়ে ওঠে। হঠাৎ খুনসুটিতে সিদ্ধ হস্ত রাহুল এসে সামনে দাঁড়ায়। সে সেহরানকে এক রকম ফান করে ইগনোর করে হেসে হেসেই পরীর দিকে তাকিয়ে বলে, আরে পরী, এত দেরি করলে কেন আসতে? সেই কখন থেকে আমরা তোমার জন্য ওয়েট করছি। পরী সামান্য ইতস্ত করে একবার সেহরান আর দিকে চেয়ে থাকে, যেন মৌন অনুভূতির খোঁজে, চোখে চোখ রেখে। সেহরানও তাকিয়ে থাকে তার দিকে, চোখে যেন এক নীরব জ্বলন্ত অধিকার। পরী ধীরে জবাব দেয়, রেডি হতে একটু দেরি হয়ে গিয়েছিল ভাইয়া। রাহুল হাসতে হাসতেই বলে, তুমি কি এসকে কে ভয় পাচ্ছ নাকি? ওর দিকে কেন তাকিয়ে আছো? আরে ভয়ের কিছু নেই তো, এখন আমরা আছি না। এই কথায় সেহরান রাহুলকে কাঁধে এক চাপ্পড় দিতে দেয়। সেহরান এবার আর চুপ করে থাকতে পারে না। শ্যাট আপ রাহুল, ও আমাকে ভয় পায়, তোকে বলছে নাকি? আর আমার বইয়ের কাছ থেকে দূরে থাক। তুই শুধু উল্টাপাল্টা বুদ্ধি দেওয়ার বাহানা খুঁজে বেড়াস সারাক্ষণ। রাহুল মুখ ভেঙচি কেটে ব্যঙ্গ করে উত্তর দেয়, এক কাজ কর ভাই, তুই বরং তোর বউকে খাঁচার ভেতরেই আটকে রাখ। দেখে তো মনে হয় না বউ, তুই একটা সোনার রাজহাঁস পুষছিস, তাই যেখানে যাবি খাঁচাটাকে সঙ্গে করে নিয়ে যাবি। সেহরান এবার বেশ আত্মাভিমানে ঠোঁট বাঁকিয়ে উত্তর দেয়, হ্যাঁ, তোরা যা খুশি ভাব, আমি পারলে ওকে সবার চোখের আড়ালে রাখতাম। যা আমার তা শুধুই আমার, তাকে দেখার অধিকার কারোর নেই। কথাটা যদিও খুনসুটি করে বলা, তবুও পরীর মনে যেন কোথাও গিয়ে বাস্তবতা ভর করে বসে। একটা বিষণ্ণ উপলব্ধি তাকে ছুঁয়ে যায়। মাসুক, যে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল, বিষয়টা বুঝতে পেরে হেসে বলে ওঠে, আচ্ছা হয়েছে তোদের সিরিয়াস কথা, চল, ভেতরে সবাই অপেক্ষা করছে, আমরা এবার পার্টি এনজয় করি। এই সময় তানিশা পরীর দিকে তাকিয়ে বলে, এই পরী, তোমার দিক থেকে তো চোখই ফেরানো যাচ্ছে না। বলেই সে আবেগে পরীর ঘাড় থেকে এলোমেলো চুল সরিয়ে দেয়। সেই মুহূর্তেই ঘটে বিপর্যয়। চোখে পড়ে পরীর ফর্সা পিঠ, গলায় লালচে চিহ্ন, কয়েকটা স্পষ্ট লাভ বাইট, আরো স্পষ্ট যে তার সাম্প্রতিক কিছুক্ষণ আগেই এঁকে গেছে। একদম টাটকা লাল চিহ্ন, ভালোবাসার গোপন স্বাক্ষর, যা সেহরান রেখে গেছে অনেকটা আগুনের মতো। রাহুল, মাসুক, ঈশানী সবার চোখ একসাথে স্থির হয়ে যায় ওই জায়গায়। তানিশা লজ্জায় তাড়াতাড়ি করে আবারও চুল ফেলে দেয়। পরী সবার দৃষ্টি দেখে কোণঠায় সেহরানের হাতটা শক্ত করে ধরে ফেলে। আর সেহরান পুরো দৃশ্যটা আঁচ করতে পেরে সেই মুহূর্তটা টের পেয়ে কাশতে কাশতে বলে ওঠে, কি ব্যাপার, তোরা সবাই আমার বউয়ের দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? দেখছিস না আমার ছোট্ট বউটা লজ্জা পাচ্ছে? রাহুল তো পুরো মুখটা হা করে দাঁড়িয়ে আছে, যেন একেবারে পৃথিবীর সব থেকে সপ্তম আশ্চর্য জিনিসটা আবিষ্কার করেছে। সে এগিয়ে এসে বলে, সেহরানের নিচের দিকে ইশারা করে, এসকে, তুই কি এখানে আসার আগে তোর মেশিন ঠান্ডা করে এসেছিস বুঝি? সারাদিন অফিস করার পরও একটুও টায়ার্ড হোসনি বড়? তুই তো দেখি হেব্বি পাওয়ারফুল রে। মাসুক, ঈশানী, তানিশা সবাই হতবাক, সবাই থতমত খেয়ে যায়। ওরা রাহুলকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু দেরি হয়ে গেছে অনেক। সেহরান এবার রেগে কটমট করে রাহুলের দিকে তেড়ে যায়, চোখ লাল হয়ে ওঠে। সে চেঁচিয়ে বলে, রাহুলের বাচ্চা, আই শিওর তোকে শুধু একবার হাতের কাছে পাই, দেখিস কেমন করে ফালা ফালা করে দেই। আজ অফিসে যে কাজটা অসম্পূর্ণ রেখেছিলাম সেটা এখন এখানেই শেষ করব। তোকে প্যান্ট ছাড়া সবার সামনে দাঁড় করিয়ে রাখবো, দেখিস। রাহুল যেন আরো মজা পেয়ে যায়। সেহরানকে আরো জ্বালানোর উদ্দেশ্যে মাসুকের পেছন থেকে মুখ বের করে বলে, আমি কি কিছু ভুল বলেছি নাকি রে এসকে? দুপুরে আমায় যা বলেছিলি
সেটাই তো করে এসেছিস। দেখ দেখ, তোর ছোট্ট বউটার মুখটা কেমন শুকিয়ে গেছে। বেচারি নিশ্চয়ই তোর মতো বড় জলহস্তিকে সামলাতে হিমশিম খেতে থাকে। বলেই হো হো করে হেসে ওঠে। সেহরান আবার রাহুলকে ধরতে ছুটে যায়, বলে ইডিয়েট, এখন পালাচ্ছিস কোথায়? আর পরি সে সময়ে মনে মনে গালি দেয় এই দুই বন্ধুকে। শয়তান লোকের শয়তান বন্ধু, আমার সম্মানের তো ফালুদা বানিয়েই ছাড়লো। ওর সমস্ত রাগ গিয়ে পড়ে সেহরানের ওপর। এই বিব্রত মুহূর্তে তানিশা ও ঈশানী পরীর পাশে এসে বলে, পরি, রাহুলের কথায় কিছু মনে করো না প্লিজ। ও এমনই ফান করে সব সময়, কিন্তু মনটা দারুণ সোজা ওর। আমাদের বন্ধুত্বটাই এমন, জানো, কেউ কাউকে ছাড়া থাকতে পারি না একদম। পরি কিছুই বলে না, শুধু মুচকি হেসে বুঝিয়ে দেয় সে সব স্বাভাবিকভাবেই নিয়েছে, অথচ ভেতরের কোথাও যেন জ্বলছে হালকা শিখা, ভালোবাসা, লজ্জা আর অস্বস্তির মিশ্র আগুন। পার্টি ততক্ষণে জমে উঠেছে। চারপাশে হালকা সুর, কাচের গ্লাসে বুদবুদ ওঠা পানীয়, আর কর্পোরেট গুণীদের হাস্যোজ্জ্বল মুখ, যেন রাত্রির আকাশে ছড়ানো তারা। সঙ্গীত, আলো আর হাসির শব্দে ভরে উঠেছে চারপাশ। বন্ধুরা একে একে নাচছে, হেসে উঠছে, কেউ কেউ গল্পে ব্যস্ত, কেউ ছবি তুলছে। আর সেই ভিড়ের মাঝেই শেহরান খান, এই আয়োজনের সম্মানিত আয়োজক, ডেনমার্ক থেকে আগত ক্লায়েন্টদের সাথে সৌজন্য বিনিময়ে ব্যস্ত। শেষমেশ আজকের এই সাকসেস পার্টিতে তো তাদেরই সম্মানে, তাই দায়িত্বও কম, নয়তোবা তার চোখে চোখে খেলা করছে এক আশ্চর্য ধরনের প্রশান্তি। কারণ দূরে দাঁড়িয়ে থাকা মার্জিত, শান্ত, লাবণ্যময়ী তার স্ত্রী পরী তানিশা ও ঈশানীর সঙ্গে কথা বলছে মৃদু হেসে। হঠাৎ ক্লায়েন্ট মিস্টার ডেভিড প্রশ্ন করলেন, হোয়ার ইজ ইয়োর ওয়াইফ মিস্টার খান? সেহরান একটু ঘাড় ঘুরিয়ে চেয়ে পরীকে খুঁজে নেয় চোখের কোণে, তারপর গলায় গম্ভীর কিন্তু স্পষ্ট কণ্ঠে ডাক দেয়, পরী, কাম হিয়ার প্লিজ। পরী ধীরে ধীরে কিন্তু আত্মবিশ্বাসী ভঙ্গিতে এগিয়ে আসে, তার চেহারায় মৃদু লাজুক হাসি। পরী আসতেই সে অধিকার ভরে ওর কোমরে হাত রাখে আর নরম কণ্ঠে পরিচয় করিয়ে দেয়। তারপর ক্লায়েন্টদের দিকে তাকিয়ে বলে, মিট মাই লাভলি ওয়াইফ ইউশা খান পরী। ইউশা খান, এই নামটা যেন পরীর অন্তরস্থলে বেজে ওঠা কোনো গোপন ছন্দ। খান টাইটেলটি সে কখনো নিজের পরিচয়ের সাথে ভাবেনি, অথচ আজ সেই নামটাই তাকে গর্বিত করে তুলল। তার শরীর জুড়ে একটা শিহরণ বয়ে গেল আনামা আবেগে। মিস্টার ডেভিড হাসি মুখে বলেন, ইয়োর ওয়াইফ ইজ সো বিউটিফুল, ইউ বোথ মেক এ পারফেক্ট কাপল। সেহরান আর পরী সৌজন্য হেসে ধন্যবাদ জানালো, কিন্তু ঠিক তখনই অন্য এক ক্লায়েন্ট অতিরিক্ত প্রশংসায় মুখর হয়ে ওঠেন। অনেস্টলি মিস্টার সেহরান, আই মাস্ট সে, ইফ বিউটি হ্যাভ এ ফেস টুনাইট, ইট উড বি ইয়োর ওয়াইফ। এই প্রশংসা আর শোভন উচ্ছ্বাস শুনে যেন সেহরানের ভেতরে কোথাও যেন গোপন আগুনের তাপ ছড়িয়ে পড়ে। ও রাগে পরীর কোমরটা একটু জোরে চেপে ধরে। পরী সেটা ঠিকই বুঝে নেয় যে তার স্বামী রেগে গেছে। সত্যি বলতে কিন্তু এই অতিরিক্ততা তারও ভালো লাগছে না। তাই কর্পোরেট দুনিয়া যে বহুমুখী চরিত্রে ভরা তা সে জানে। তাই পরিস্থিতি সামলাতে সে মৃদু কণ্ঠে সেহরানকে জিজ্ঞেস করে, পানি খাবেন? সেহরান বুঝে নেয় পরিস্থিতি, ক্লায়েন্টদের উদ্দেশ্যে সামান্য হাসি দিয়ে বলে ওঠে, এক্সকিউজ মি জেন্টলম্যান। তারপর পরীর হাতটা ধরে পরীর পার্টির ভিড় থেকে দূরে সরে আসে। ঠিক তখন মাসুক এসে বলে, কিছুক্ষণ পর তো কাপল ডান্স হবে রে এসকে। আমার তো ইস্যু আছে, আর তোর তো নিজের বউই আছে, নো টেনশন। সেহরান দাঁতে দাঁত চেপে বলে, ইডিয়েট, বউ কি কখনো অন্যের হয় নাকি? বউ তো নিজেরই হয়। রাহুল হঠাৎ কটাক্ষ ছুড়ে দেয়, ছি ছি মাসু, তুই কি আমাদের এসকের ক্যারেক্টারে দাগ লাগাতে চাচ্ছিস? ভেরি ব্যাড। তানিশা বিরক্ত মুখে বলে, রাহু প্লিজ, এখন আবার শুরু করিস না। ওই সময় অনেক কষ্টে তোকে বাঁচিয়েছি।
এই মুহূর্তে সেহরান খেয়াল করে পরিবেশ অন্যমনস্ক। সে পরীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, কি হয়েছে পরী, খারাপ লাগছে, ফিরে যাবি? পরী মাথা নাড়িয়ে বলে, খারাপ লাগছে না, আমার আপনাকে কিছু বলার আছে। সেহরান পরীর ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলে, আচ্ছা, বাড়ি গিয়ে সব শুনবো, এখন চল। পরী কৌতূহল ভরে জিজ্ঞেস করে, কোথায়? কোনো উত্তর না দিয়ে সেহরান পরীর হাতটা ধরে নিয়ে যায় এক কোণার টেবিলে। ওয়েটারকে ডেকে বলে, 1 প্লেট গ্রিলড স্যালমন উইথ কুইনোয়া অ্যান্ড ভেজিটেবলস প্লিজ। কিছুক্ষণ পরে খাবার এলে সেহরান তা পরীর সামনে রেখে বলে, ফিনিশ ইট। পরী মুখ খুলতে যাচ্ছিল। আমি এখন খাবো সম্পূর্ণ কথা শেষ করার আগেই সেহরান থামিয়ে দেয় ওকে। কণ্ঠস্বর কঠিন করে বলে, তুই আজ লাঞ্চ করিসনি, তাই কোনো কথা না বাড়িয়ে এখনই খেয়ে নে। তা না হলে আজ রাতে কিন্তু আমাকে সামলাতে পারবি না। কারণ তুই তো জানিস আমি একদম ছাড় দিতে জানি না। পরে কষ্ট কিন্তু তোরই হবে। বলেই নিজের হাতে এক চামচ তুলে পরীর মুখে তুলে ধয়। পরী নিরুপায় হয়ে খেয়ে নেয়। তবে সে ঠিকই বুঝে নেয় সেহরান ওকে কৌশলে খাইয়ে দিচ্ছে। তবুও এই আদরে লুকানো ভালোবাসা তাকে নরম করে তোলে। এই দৃশ্য দূর থেকে চুপচাপ দেখে যাচ্ছে শেহরিশ। তার হৃদয় জুড়ে এক অদৃশ্য যন্ত্রণা, অব্যক্ত সেই চাহনি, যেন ব্যথা ছুঁয়ে যায় বাতাসে। ঠিক তখনই পাশে একজনের উপস্থিতি টের পেয়ে সে ঘুরে দাঁড়ায়। দেখে তানিশা দাঁড়িয়ে আছে। তানিশা শান্ত গলায় বলে, তুমি বয়সে আমার 3 বছরের ছোট, তাই বলছি, জীবনের সবকিছু জোর করে পাওয়া যায় না। কিছু কিছু বিষয়ের ওপর আমাদের হাত থাকে না। নিয়তি যা ঠিক করে সেটাই মেনে নেওয়াই ভালো। ওই যে দেখছো তোমার ভাইয়া তার ভাবিকে, দে আর মেড ফর ইচ আদার। কেউ চাইলেও ওদের আলাদা করতে পারবে না, কারণ তোমার ভাই তা কখনো হতে দিবে না। সে অনেক প্রতীক্ষার পর পরীকে পেয়েছে। শেহরিশ রুক্ষ গলায় জবাব দেয়, ডিড আই আক্স ইউ ফর ফ্রি অ্যাডভাইস? চাইনি তো। আর দয়া করে আমার পার্সোনাল ব্যাপারে কথা বলবেন না। বলেই সে অন্যদিকে চলে যায়। তানিশা হতভম্ব, নিজে থেকেই ফিসফিস করে বলে ওঠে, হোয়াট এ রুড বয়। কিছুক্ষণ পর পার্টি তখন আপন উচ্ছ্বাসে ডুবে থাকে। সঙ্গীতের সুরে বাতাসে মিশে আছে রোম্যান্স, আর রঙিন আলোয় সেজে ওঠা চারপাশ যেন কোনো রাজপ্রাসাদের রাত্রি। ঠিক তখনই ঘোষণার মাইক বেজে ওঠে, নাও ইটস টাইম ফর দ্য কাপল ডান্স। সবাই যেন উৎসুক চোখে তাকায়, কারা সেই রাতের মঞ্চ আলোকিত করবে। সেহরান ধীরে এগিয়ে আসে পরীর সামনে, হাত বাড়িয়ে দেয়, মে আই? পরী একটু অস্থির হয়, কিন্তু তার বুকের ভেতর যেন ঢাকের বাজনার মতো ধুকপুক শব্দ। সেহরানের চোখে চোখ পড়তেই এক অদ্ভুত টান অনুভব করে সে। ধীরে মাথা নাড়ে। সেহরান ওর কোমরে হাত রেখে টেনে নেয় কাছে। শুরু হয় এক স্বপ্নীল ছন্দে তাদের নৃত্য। প্রথমে ধীরে ধীরে, পরে ছন্দে ছন্দে দুলতে থাকে তাদের দেহভঙ্গি। পরি যেন এক নতুন মানুষ হিসাবে চিনে ফেলে তার স্বামীকে। সেহরানের মৃদু ছোঁয়ায় পরীর হৃদয় কেঁপে ওঠে। মনে হয় এ যেন নতুন প্রেমের শুরু। সকলের সামনে আলো আঁধারের মঞ্চে দুজন একাকার হয়ে ওঠে যেন। চারপাশের করতালি, সঙ্গীত আর গুঞ্জনকে ছাপিয়ে তাদের দুই চোখের গভীরতা যেন বলে দেয় তারা শুধু একে অপরের। নৃত্য শেষ হতেই সবার করতালিতে ভরে ওঠে পার্টি হল। সবাই আবার যে যার মতো করে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু শান্তি বেশিক্ষণ টেকে না। সেহরান তখন কিছু গুরুত্বপূর্ণ ক্লায়েন্টদের সঙ্গে কর্পোরেট প্রসঙ্গে কথা বলছিল। অন্যদিকে পরি, ঈশানী আর মাসুকের সঙ্গে গল্পে মগ্ন। ঠিক তখনই একটা ক্ষমতাধর বিজনেস পার্টনার আত্মবিশ্বাসে ভরপুর কিন্তু সীমারেখাহীন ভাবে পরীর পাশে এসে দাঁড়ায়। ঠোঁটে বাঁকা হাসি, চোখে অসভ্যতার আভা। সে বলে, হ্যাঁ লেডি, ইউ আর টু এলিগেন্ট ফর দিস প্লেস। ভিড়টাকে বাদ দিয়ে চলো না কোথাও একটু একান্তে বিশেষ জায়গায় যাই। পরি আঁতকে ওঠে। মাসুক রাগত কণ্ঠে বলে,
এইসব বাজে কথা বন্ধ করুন। আপনি জানেন না কার সঙ্গে কথা বলছেন। লোকটি হেসে বলে, রিল্যাক্স ম্যান, ইটস জাস্ট এ কমপ্লিমেন্ট। মাসুক এবার আর সহ্য করতে না পেরে লোকটিকে ধাক্কা দেয়। মুহূর্তেই হাতাহাতি শুরু হয়ে যায়। চারপাশের মানুষের দৃষ্টি সেই দিকে। পরি ঈশানীর হাতটা চেপে ধরে ভয়ে। শেহরিশ আর রাহুল ছুটে আসে। সেহরানও দৌড়ে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। মাসুক সব খুলে বলে। সেহরান আর এক মুহূর্তও দেরি করে না। পাশেই রাখা এক ভারী স্টিলের স্টিক চোখে পড়ে, সম্ভবত ডেকোরেশনের অংশ। সেটি হাতে তুলে নিয়ে কোনো প্রশ্ন ছাড়াই লোকটিকে আঘাত করতে থাকে আর বলে, মাস্টার ইউ ফাকিং এ আসল, তোর কলিজা কত বড়, একবার দেখতে দে আমায়। বলেই আরো কয়েকটা বাড়ি দেয় একের পর এক। চারপাশে কেউ কেউ ঠেকাতে আসে, কিন্তু সেহরান থামে না। তার চোখে যেন আগুন জ্বলছে। শেহরিশ পেছন থেকে চিৎকার করে বলে, আরো দাও ভাইয়া, ওকে শিখিয়ে দাও, সবার দিকে নজর দিতে নেই। লোকটি পাল্টা ঘুষি মারার চেষ্টা করে। হাত ঘড়ি থাকায় ঘুষির ধাক্কায় সেহরানের কবজিতে কেটে যায়, আর মুহূর্তেই রক্ত বেরিয়ে আসে সাদা শার্ট ভেদ করে। সেই লাল রং যেন মুহূর্তে ভেদ করে ফেলে সব আড়াল। পরিশ এই দৃশ্য দেখে চিৎকার করে উঠে ছুটে আসে। সেহরান তখনও থামেনি, ক্রোধে উন্মত্ত চোখে যেন আগুন জ্বলছে। পরি ওর সামনে এসে দাঁড়ায়। সেহরানকে বুকের সঙ্গে চেপে ধরে ফিসফিস করে কাঁপা কাঁপা গলায় বলে, থেমে যান প্লিজ, আমার খুব ভয় করছে আপনাকে দেখে, থামুন না প্লিজ। সেই কাঁপা কণ্ঠে যেন বজ্রের মতো আঘাত আনে সেহরানের হৃদয়ে। মুহূর্তেই থেমে যায় ওর হাতের গতি। ঠোঁটের কোণে রক্ত, চোখে আগুন আর এক ধরনের উন্মাদ শীতলতা। লোকটিকে ধাক্কা মেরে এক পাশে সরিয়ে দেয়। তারপর এক চড় মেরে বলে, গেট দ্য হেল আউট অফ হিয়ার, ডোন্ট ইউ ডেয়ার টাচ মাই ওয়াইফ এগেইন, সান অফ এ বিচ, ফাক দিস শিট। তখনই পরীর হাত শক্ত করে ধরে ওকে নিয়ে এক কোণায় চলে আসে। এক টেবিলের পাশে বসে পড়ে। ওর চারপাশের বন্ধুরা এসে ভিড় করে। মাসুক দ্রুত ব্যান্ডেজ আনার ব্যবস্থা করে। পরি কাঁপতে কাঁপতে ওর হাতে ব্যান্ডেজ করতে থাকে। ওর আঙ্গুলগুলো কাঁপছে আর চোখ থেকে শব্দহীন অশ্রু গড়িয়ে পড়ছে। সেহরান তা লক্ষ্য করে ফেলে। রেগে উঠে চিৎকার করে বলে, কাঁদছিস কেন তুই? আমি কি মরে গেছি নাকি? রাহুল থেমে যায়। তারপর নরম গলায় বলে, এসকে চুপ কর, ও তোকে দেখে ভয় পেয়ে গেছে রে, এই জন্য কাঁদছে। সেহরান আর কিছুই বলে না, শুধু পরীর মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকে। তারপর নিজের হাতে ওর চোখের পানি মুছে দেয়। ওকে পাশে বসিয়ে নেয়। ঈশানীকে বলে, একটা জুস আনতো ওর জন্য। আর তখনই পরীর মনে শুরু হয় এক নিঃশব্দ দ্বন্দ্ব। ওর ভেতরের গুঞ্জন তোলে কিছু প্রশ্ন। মানহা আপু তো বলেছিল এই মানুষটা বিশ্বাসযোগ্য না, কিন্তু আমি কি করে আমার চোখকে অস্বীকার করব, যে চোখে এই মানুষটা আমাকে এমন ভাবে আগলে রাখে, যে স্পর্শে আমার মনের সব ভয় শেষ হয়ে যায়। এটা কি করে তার অভিনয় হতে পারে? ঠিক তখনই রাহুল ওয়েটারকে ইশারা করে দুটো বিশেষ গ্লাসে ওয়াইন আনতে, বাকিদের জন্য নর্মাল জুস। কিছুক্ষণ পর ওয়েটার এসে ট্রেটা হাতে হাজির হয়। রাহুল সবার জুস দিয়ে দেয়, কিন্তু নিজের জন্য ও সেহরানের জন্য 2 গ্লাস আলাদা করে রাখে। তারপর একটাতে চুমুক দিয়ে আরেকটা সেহরানের সামনে রেখে সরে যায়। সেহরান তখনও রাগে উত্তাল, খেয়ালই করে না সামনে কি রাখা হলো। পরি তখন বলে, আপনি জুসটা খান, একটু রিফ্রেশ হবেন। সেহরান চোখ তুলে তাকিয়ে বলে, এটা আগে তোরই দরকার, খেয়ে নে, তারপর আমায় দিস। পরি কিছু বলে না, সেহরানের দিকে রাখা গ্লাসটা তুলে নেয়। তেষ্টায় গলা শুকিয়ে গিয়েছিল। মুখে তুলে নেয় এক চুমুক, তারপর আরেকটা, এরপর চুমুক দিয়ে শেষ করে ফেলে। কিছুক্ষণ পরেই হঠাৎই মুখে একটা অদ্ভুত স্বাদ টের পায়। এক মুহূর্ত, তারপর পরীর চোখে ঝাপসা দেখে, মাথা ঘোরে চতুর্দিকে,
সবকিছু গোল গোল করে ঘুরছে যেন। পরি সেহরানের দিকে আঙ্গুল দিয়ে গুনে গুনে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি একটা না, দুইটা। কেন? কোনটা আপনি? আমি তো ধরতে পারছি না আপনাকে। সেহরান বিস্ময়ে তাকিয়ে বলে, হোয়াট? তুই এসব কি বলছিস পরি? পরি হঠাৎই অদ্ভুতভাবে হেসে ওঠে, মাতালের মতো আচরণ শুরু করে। ওর চোখে নেশার ঝলক। সেহরানের গলায় ঝুলে পড়ে, এই, আমার না খুব ভালো লাগছে রে। মনে হচ্ছে পুরো পৃথিবী গোল গোল করে ঘুরছে, সাথে আমিও। আপনি জানেন? সেহরান কিছু সন্দেহ করে সঙ্গে সঙ্গে গ্লাসটা তুলে গন্ধ নেয়। মুহূর্তেই বুঝে যায় ভুল কিছু একটা হয়ে গেছে। রাগে ওর চোখ লাল হয়ে ওঠে। মুহূর্তেই বুঝে যায় এইটা রাহুলের কাজ। মনে মনে গালিও দেয় রাহুলকে, ইডিয়েট। কাল তোকে ধরবো, আজ আগে আমার পাগল বউটাকে সামলাই। তার চারপাশে লোকজন ওদের দিকে তাকিয়ে আছে। অনেকেই হাসছে, কেউ কেউ ফিসফিস করতে থাকে। সেহরান আর একটুও দেরি করে না, ঝট করে পরীকে কোলে তুলে নেয়। কাউকে কিছু না বলে সোজা বাড়ির দিকে রওনা দেয়। পরী বলছে, এই, আমাকে আকাশে উড়িয়ে কোথায় নিয়ে যাও? আমি পড়ি। সেহরান বুঝতে পারে পরী ঠিক থাকলে কখনোই তাকে তুমি করে বলতো না। ও পরীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমরা ভ্রমণ করতে বের হচ্ছি জান। এবার আমার গলাটা ঠিকভাবে ধরো, নয়তো তুমি পড়ে যাবে। পরী তাড়াতাড়ি করে গলাটা জড়িয়ে ধরে। নেশার ঘোরেও সাবধান হয়ে বলে, না না, আমি কিন্তু পড়ে গেলে আপনাকে দোষ দিব। সেহরান এবার পরীর দিকে তাকিয়ে বলল, মাতাল হলেও তুই তো তলে তলে ঠিক পড়ি, পড়ার ভয় ঠিকই করিস। এইভাবে তাদের প্রেম, ভয়, রাগ আর উন্মাদনার পার্টি শেষ হয় এক অপূর্ব অচেনা যাত্রায়, যেখানে সারা সন্ধ্যার কোলাহল শেষে ভালোবাসার নীরবতা সবচেয়ে বেশি আওয়াজ তোলে। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। পার্টির সেই উত্তেজনার পর পরীকে কোলে করে নিজের ঘরে নিয়ে আসে সেহরান। বিছানায় আলতো করে শুইয়ে দিয়ে ওর কপালে হাত রাখে। তুই একটু শুয়ে থাক পরি, আমি তোর জন্য লেবুর পানি নিয়ে আসি, মাথাটা একটু হালকা হবে। সেহরান উঠে দাঁড়াতে গেলে হঠাৎ পরি ওর গলা জড়িয়ে ধরে নিজের মুখটা ওর মুখের কাছাকাছি নিয়ে আসে। সেহরান থমকে যায়, চোখে চোখ রাখে এক নিঃশ্বাসে, যেন থেমে যায় সময়। কি হলো? নিচু গলায় জিজ্ঞেস করে সেহরান। পরি ধীরে ধীরে ওর আঙ্গুল তুলে ছুঁয়ে দেয় সেহরানের অ্যাডামস আপেল। সেহরান চোখটা বন্ধ করে ওর হাতটা আটকে ধরে। কি করছিস এসব পরি? যেতে দে আমায়, তুই থাক। পরি শিশুসুলভ অভিমানী গলায় বলে, আপনি একটুও আদর করেন না আমায়, একটুও আদর করুন না। সেহরান এবার ঠোঁটের কোণে হাসি এনে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। এত আদর করার পরও তোর আরো অভিযোগ আছে? কিন্তু তুই তো সারাক্ষণ পালাতে চাস আমার থেকে। পরি মুখটা ছোট করে এনে বলে, মিথ্যা কথা, আমি পালাইনি একটুও। সেহরান এবার ওর ঠোঁটে এক মৃদু চুমু দেয়, খুব আলতো করে বলে, ঠিক আছে, আজ তোর শরীরটা ঠিক হোক, কাল দেখি তুই সত্যিই পালাতে পারিস কিনা আমার থেকে। বলেই সেহরান ওকে রেখে জোর করে উঠে যেতে চায়, কিন্তু তখনই থেমে যেতে বাধ্য হয়, কারণ পরীর কণ্ঠে অস্পষ্ট কিন্তু বিস্ময়কর এক বাক্য উচ্চারিত হওয়ার কারণে, আপনি মানহা আপুকে আপনার বাচ্চা দিয়েছেন, আমাকে ঠকিয়েছেন আপনি। আমারও আপনার থেকে বাচ্চা চাই, এখনই চাই। সেহরান যেন পাথরের মতো দাঁড়িয়ে পড়ে, ধীরে ধীরে পেছনে ফিরে তাকায় পরীর দিকে। কি বললি তুই? আবার বলতো পরী। পরী তখনই স্নিগ্ধ অথচ নেশাচ্ছন্ন কণ্ঠে আবার বলে, আপনি খুব খারাপ। আপনি কেন আমাদের বাচ্চা আরেকজনকে দেবেন? আপনি আমার স্বামী, আপনার বাচ্চা তো আমার হবে। পরীর বুকের ভেতরে যেন জমে থাকা আবেগের সমস্ত বাঁধ ভেঙে গিয়েছে। কাঁদতে কাঁদতে যতটুকু বলতে পেরেছিল বলেছিল। মানহা সকালে যা যা বলেছিল ও বলতে থাকে, আপনি আমার স্বামী,
তাহলে কেন আরেকজন আপনাকে নিয়ে যাবে? আপনার বাচ্চা তো আমার বাচ্চা হবে। শেহরান থমকে গিয়েছিল পরীর এমন আর্ত কান্নায়। তার চোখের জল, কণ্ঠের কম্পন আর দুর্বল শরীরের কাঁপুনি দেখে নিজের সমস্ত রাগ, হতাশা আর যন্ত্রণা ভুলে গিয়ে পরীকে জড়িয়ে ধরেছিল শক্ত করে, বুকের ভেতর আলগোছে আটকে নিয়ে কপালে একের পর এক চুমু দিয়ে বলতেছিল খুব কোমল কণ্ঠে, থেমে যা পরি, কাঁদিস না জান, আমার কষ্ট হচ্ছে তোকে এমন অবস্থায় দেখে। মানহা তোকে সব মিথ্যা বলেছে। তুই কেন কাল আমায় বলিসনি? তাহলে তোকে এতক্ষণ এতটা মানসিক যন্ত্রণা সহ্য করতে হতো না। আমি সব ঠিক করে দেব, বিশ্বাস রাখ আমার উপর, তুই চিন্তা করিস না কিছু। কথার মাঝেই হঠাৎ পরীর মুখ থেকে এক অপ্রত্যাশিত ঢেউ উঠে আসে। সে অসুস্থ হয়ে পড়ে এবং মুহূর্তেই সেহরানের বুকে বমি করে ফেলে। সেহরান রাগের এক বিন্দুও প্রকাশ করে না, নীরবে যত্নে ওকে কোলে তুলে নেয়, খুব সাবধানে ফ্রেশ করিয়ে আনে, নিজের কাপড় চোপড়ও পাল্টে ফেলে, তারপর ওকে বিছানায় এনে বসিয়ে দেয়। পরি তখন নিস্তেজ, কষ্ট আর ক্লান্তির ভারে ভারাক্রান্ত শরীর নিয়ে এক পাশে শুয়ে পড়ে। সেহরান নিজেও ফ্রেশ হয়ে ফিরে আসে। ঘরের হালকা আলোয় দেখে পরি ঘুমিয়ে পড়েছে, নিঃশ্বাসগুলো ধীর, কপালটা ঘামে ভেজা আর চোখের কোণ শুকিয়ে আসা অশ্রুতে লেপ্টে আছে। সে এগিয়ে গিয়ে চুপচাপ পাশে বসছে। সেহরান যেন অচেতনেই ওর শরীরটা জড়িয়ে ধরে নিজের বুকে, নিঃশব্দে ফিসফিস করে বলে, কাল থেকে দেখবি কি করে আমি মানহার শাস্তি দেই। অবশ্যই আমার নিয়মে দেব, শুধু দেখবি তুই, আর কিচ্ছু বলবি না। ওকে বোঝানোর পালা এবার শেষ। ওর কাছে কোনো প্রমাণ চেয়ে লাভ নেই, কারণ আমি জানি ও নিশ্চয়ই সব মিথ্যা ব্যবস্থা করেই মাঠে নেমেছে। এক মুহূর্ত থেমে থেকে পরি শ্বাস টেনে আবারও বলে, কিন্তু বাচ্চার কথা যদি সত্যি হয় তাহলে জানতে হবে আসল দোষী কে। আর যদি মিথ্যে হয় সবটাই, তাহলে তো ও নিজেই স্বীকার করবে সব সত্য তোর সামনে, আমি কথা দিচ্ছি। সেহরান ওর কণ্ঠে বিষাদের গভীরতা টের পায়, স্নিগ্ধ হাতে পরীর মাথায় হাত বুলিয়ে দেয়, নিজের মনে বলে, ও এতটা নিচে নামতে পারে, এটা আমি ভাবতেও পারিনি। যদিও এমন হওয়া খুব একটা অস্বাভাবিক নয়, এই পরিবারের মেয়েরা তো স্বার্থপরই হয়। শুধু আপু, তুই আর তানহা তেমন করে যে ব্যতিক্রম হয়ে গেলি, সেটাই আজও আমার কাছে অবাক হওয়ার মতো। সেহরান ধীরে পরীর দিকে তাকায়, চুপচাপ গভীর ভালোবাসায়, কণ্ঠে তীব্র, কেমন যেন কোমল উচ্চারণে বলে, তুই এতটা সরল বলেই তো তোকে আমার করে নিয়েছি পরি। সকাল 7টা, সূর্যের আলো পরীর চোখের পাতায় এসে ধাক্কা দেয়। সে ধীরে ধীরে চোখ মেলে বিছানায় উঠে বসে, মাথাটা কেমন ভার হয়ে আছে, একটা অদ্ভুত ঝিম ধরেছে মনে। রুমটা একবার স্ক্যান করে, কোথাও সেহেরান নেই, নিঃশব্দ, নির্জন, অদ্ভুত নিস্তব্ধতা যেন ঘিরে আছে চারপাশ। পরী খানিকটা উদ্বিগ্ন হয়, আজ এত দেরি হলো কিভাবে, কাল রাতে বাড়ি এই এলামই বা কিভাবে। চোখ বুজে স্মৃতি হাতড়ে সে এক মুহূর্ত আঁচ করে, পার্টিতে সেই জুস খাওয়ার পর থেকেই সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল, চারপাশ গোল হয়ে ঘুরছিল, তারপর আর কিছুই মনে নেই। হঠাৎই ওর নিজের গায়ে চোখ যায়, শরীরে সেহরানের প্রিয় হোয়াইট শার্ট জড়ানো। এক চিলতে অবাক হেসে ও শার্টের গায়ে মুখ চেপে ধরে। সেহরানের শরীরের সেই চেনা গন্ধটা গভীরভাবে টেনে নেয়, মনের অজান্তেই ঠোঁটে হাসি ফুটিয়ে ওঠে। ঠিক তখনই ওর চোখ পড়ে বেডসাইড টেবিলে রাখা এক গ্লাস পানির পাশে ভাঁজ করা একটা কাগজ। পরি হাত বাড়িয়ে কাগজটা তুলে পড়ে, ওয়াইফি, লেবুর পানি রাখা আছে, এটা খেয়ে নে, হ্যাংওভার কেটে যাবে।
ফ্রেশ হয়ে নিচে আয়, একটা সারপ্রাইজ আছে তোর জন্য। পরি নিঃশব্দে কাগজের লেখাগুলো আবার পড়ে, হালকা হেসে গ্লাসটা হাতে নেয়, এক চুমুকে শেষ করে ফ্রেশ হতে রওনা দেয়। ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে আসে। মনে অদ্ভুত এক জড়তা, আবার এক ধরনের টান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালোভাবে দেখে নেয়। গলাতে সেহরানের দেওয়া লাভ বাইটটা এখনো কেমন জলজল করছে। লজ্জায় ওর মুখ নিচু করে ফেলে। আজ পরীর গায়ে এক নতুন ডিজাইনের কামিজ, টকটকে লাল রঙের সফট জর্জেট ফেব্রিকের ওপরে হাতের এমব্রয়ডারি, সূক্ষ্ম কাজ, বুকের কাছে সূক্ষ্ম গোল্ডেন থ্রেডের পেঁচানো নকশা, হাতা 3/4 পাতলা সোনালি বর্ডার ঘেরা, সাথে প্লেন সিল্কের প্লাজো প্যান্ট যার নিচে হালকা কাজের জড়ি, আর গলায় নেই কিছু, চুল আলগোছে খোলা, তবুও সে যেন এক অপূর্ব উপস্থাপন। পরি ধীর পায়ে রুম থেকে বের হয়। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ওর মনে কেবলই এক কৌতূহল খেলে যায়, সারপ্রাইজটা কি। কিন্তু সিঁড়ির মাঝপথেই ওর চোখ স্থির হয়ে যায়। ডাইনিং টেবিলে বসে আছে সেহরান, ওর পাশে মানহা। আর সেহরান পরম যত্নে এক চামচ করে মানহাকে খাইয়ে দিচ্ছে, যেমন একজন যত্নবান স্বামী খাইয়ে দেয় গর্ভবতী স্ত্রীর মুখে। পরীর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, নিঃশ্বাস যেন আটকে আসে গলায়। এক পা দু পা করে নিচে নামতে নামতে ওর বুকটা ধকধক করে ওঠে। চারপাশের দৃশ্যটা যেন হিম বানিয়ে দেয় পরীকে। ডাইনিং টেবিলের চারপাশে বসে আছে সবাই, সেজুদি খান, সুমাইয়া খান, তানহা, ছোট মামা, রফিক সাহেব। সবার চোখ ওদের দিকে, কেউ বিস্ময়ে, কেউ রাগে, কেউ বা চুপচাপ। সেহরিশ টেবিলে বসে থাকলেও তার ঠোঁট শক্ত হয়ে আসে, চোখে মুখে চাপা ক্ষোভের ছায়া। পরি ধীরে ধীরে নিচে নেমে আসে। চোখে জল আসে না, শুধু বুকের ভেতর ভার হয়ে আসে। আর তার মাথায় এখন কেবলই একটাই প্রশ্ন ঘুরপাক খায়, তবে কি মানহা আপু সত্যিই সবটা ঠিক বলেছিল? পরি ধীরে ধীরে নিচে নেমে আসে। চোখে জল আসে না, শুধু বুকের ভেতর ভার হয়ে আসে। আর তার মাথায় এখন কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খায়, তবে কি মানহা আপু সত্যিই সবটা ঠিক বলেছিল? পরি এইসব ভাবতে ভাবতেই তানহা ওকে দেখতে পায়। চোখে মুখে বিস্ময় আর উদ্বেগ নিয়ে সে দ্রুত এগিয়ে এসে পরীর পাশে দাঁড়ায়। তুই কখন এলি পরি? কি হচ্ছে এসব? ভাইয়া ভাইয়া কিভাবে কিভাবে এইসব মেনে নিল? মানহার বাচ্চা, এটা কেমন কথা? আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ভাইয়া তো এমন না, নিশ্চয় কোথাও একটা ভুল হচ্ছে। প্লিজ তুই কিছু বল ভাইয়াকে। তানহার কণ্ঠে অস্থিরতা, কিন্তু পরি এবার নিজেকে ঠান্ডা রাখে। হৃদয়ের রক্তক্ষরণ গোপন করে ঠোঁটে দৃঢ়তা এনে বলে, কিছুই ভুল হচ্ছে না আপু। যার বাচ্চা সেই তো মেনে নিচ্ছে, এতে আর অবাক হওয়ার কিছুই নেই। আমি কোনোদিনও তোমার ভাইয়াকে কিছুই বলবো না, কখনোই না। আমি তার কাছে নিজের স্ত্রীর অধিকার ভিক্ষা চাইব না, কিছুতেই নিজের আত্মমর্যাদা বিসর্জন দেব না, কিছুতেই না। এই শেষ কথাগুলো যেন নিজের মনেই উচ্চারিত, তবুও উচ্চারণের গহীন থেকে এক করুণ সুর বাজে। পরীর চোখে জল নেই, কিন্তু বুকটা যেন ধসে পড়ছে ভেতর থেকে। নিজেকে যতই শক্ত করে তুলুক, যতই মুখে দৃঢ়তার আভাস রাখুক, একটা স্ত্রী যখন তার স্বামীকে অন্য নারীর প্রতি যত্নবান হয়ে উঠতে দেখে, সেটা তার হৃদয়ের গোপন বেদনায় রক্তক্ষরণ বই আর কিছু নয়। পরি তানহার হাতটা শক্ত করে ধরে রাখে, ঠোঁটে চেপে ধরে, যেন নিজের ভেতরের সমস্ত রাগ, অপমান, অভিমান আর কান্নাকে চেপে রাখছে। এই মুহূর্তে ও নিজেই নিজের মনেই বলে যাচ্ছে, দারুণ একটা সারপ্রাইজ দিলেন আমায় সেহরান, কিন্তু আমি শেষ হয়ে যাচ্ছি ভেতর থেকে। এই মুহূর্তে আপনার বুকটা খুব দরকার সেহরান। আমি ভালো করেই বুঝেছি, এই কয়দিনে আপনি যত অন্যায় করুন না কেন,
দিন শেষে আপনার বুকটাই আমার আশ্রয়, আমার যন্ত্রণা নিবারণের একমাত্র ঔষধ। আপনি আঘাত দেন, আবার আপনিই মলম দিয়ে দেন। এটাই বোধহয় ভালোবাসা। মানহার হঠাৎ পরীর দিকে চোখ পড়ে। পরী দাঁড়িয়ে আছে সিঁড়ির ধাপে, যেন এক নিঃশব্দ ঝড়। ভেতরে গর্জন, বাইরের স্তব্ধতা। আর ঠিক তখনই মানহা যেন জিতে গিয়েছে ভেবে সেহরানের গায়ে আরো কাছে ঘেঁষে বসে। চোখে একটা বিজয়ী হাসি, ঠোঁটে মিষ্টি ন্যাকামি। সেহরান তার প্রতিটি নড়াচড়া অনুভব করছে, কিন্তু মুখে কিছুই না বলে ঠান্ডা মাথায় বলে, কি হলো বেবি, খাচ্ছিস না কেন? এইসব কিন্তু খেতেই হবে। আমার একটা হেলদি বেবি চাই, বুঝলি তো? মানহা হেসে ন্যাকামি করে, একদিনে এত খেলে আমি তো মোটা হয়ে যাব না তো? এসকে শেহরান চোখ নামিয়ে মাথা নিচু করে, মুখে হাসি, কিন্তু ভেতরে যেন অগ্নি ধিকি ধিকি করে জ্বলছে। ভাবছে, শুধু মোটা না, তোকে আমি এমন একটা জোকারে পরিণত করব, পুরো দুনিয়া দেখবে, বলবে এই শাস্তি পাওয়া উচিত ছিল তোর। তোর জন্য আমার পরি কাঁদছে। মানহা, শাস্তিটা তুই নিজেই ডেকে এনেছিস। তোকে জীবনের সব থেকে বড় সারপ্রাইজটা তো দেব, আই প্রমিস। ও আজ যেন এক ভিন্ন মানুষ। ঠোঁটে ঠান্ডা তৃপ্তির এক বিস্ময় সূক্ষ্মকর হাসি, চোখে চূড়ান্ত প্রতিশোধের আগুন, আর মুখে পরিপক্ক দৈর্ঘ্যের এক রহস্যময় মুখোশ। তার প্রতিটি ভঙ্গিমায় যেন অদৃশ্য কর্জা লেখা, এই প্রতারণারও শাস্তি আছে। মানহা আরামে বসে আছে সেহরানের সযত্নে সাজানো ডাইনিং রুমে। ঘরের পরিবেশ নিঃসন্দেহে অভিজাত। টেবিলের ওপর সারি দিয়ে সাজানো সুস্বাদু খাবার, বিদেশি চিজ, বিটার ডার্ক চকলেট, কাঠবাদামের হালকা গরম দুধ, সঙ্গে এক গ্লাস লেবুর মধুর শরবত। এই সাজানো ভোজ যেন অদৃশ্য এক আয়োজনের মুখবন্ধ। সবাই তাকিয়ে দেখে শুধু, পরী নিজেও চুপচাপ দেখে যাচ্ছে ওদের সামনে। সেহরান নিজের হাতে এক এক করে খাইয়ে দিচ্ছে আর বলছে, দুইটা খা না মানহা, আমাদের বাচ্চা না, আমাদের বাচ্চার জন্য ভিটামিন তো লাগবেই। মানহা একটু সংকোচ করে, আর খেতে পারছি না এসকে, প্লিজ। সেহরান হঠাৎ হেসে বলে, ওটা বললে তো হবে না বেবি, এখনো তো তোকে অনেক কিছুই বাকি আছে তোর স্পেশাল যত্নে। তোকে তো পুরোই হেলদি রাখতে হবে। আমি কিন্তু খুব দায়িত্বশীল বাবা হতে চাই। তুই না খেলে আমি কেমন করে ফিল পাবো যে আমি ফিউচার ফাদার হচ্ছি? ভাবা যায়, আমার প্রমোশন হয়ে গেল, নিজের উপরই নিজেরই গর্ব হচ্ছে। তারপর নিজের হাতে অতিরিক্ত লেবুর রস, আলু সেদ্ধ, আর 4 চামচ ব্লু চিজ পাস্তা, 3 গ্লাস গরম দুধ, তারপর বেশি ঝাল কাঁচা মরিচ দিয়ে মাখানো টমেটো সস খাওয়াতে থাকে মনের মতো। সেহরানের কণ্ঠে আদরের ছায়া, কিন্তু চোখে প্রতিশোধের তেজ, আর মনের ভেতরে বিষ। তানহার এই খাওয়ানো দেখে নিজের হঠাৎ বমি চলে আসে, আর ও বুঝে যায় তৎক্ষণাৎই ওর ভাইয়ার প্ল্যান। কারণ ও বুঝে গেছে সেহরান জেনে শুনে অন্তত কারোর কোনো ক্ষতি করবে না। ধীরে ধীরে ওর কাছে সব পরিষ্কার হয়ে গেছে। ও নিজে এবার এনজয় করতে থাকে। মানহার মুখ বিকৃত হতে থাকে, চোখ বুজে কাঁপতে থাকে। ও মনে মনে বলে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তারপর আর না পেরে বলে, প্লিজ আর না, আমি আর পারছি না এসকে। সেহরানের চোখে শয়তানি হাসি, ঠোঁট বাঁকিয়ে বলে, পারবি মানহা, তোকে পারতেই হবে। কারণ এটা তো শুধু খাওয়া না, এটা তোর দেওয়া বড় একটা উপহারের ছোট্ট রিটার্ন গিফট। এই তো, তুই যে আমাকে বাবা বানাতে চেয়েছিস, আমি তোকে এমন একটা মা বানাবো যেটা তুই স্বপ্নেও ভাবিসনি। আর মনে মনে বলে, আজ তোকে আরো স্পেশাল ট্রিটমেন্ট দিব। ঠিক তখনই মানহা ওঠে, বলে, এই, তুমি কি ভাবছো এতক্ষণ? চলো না, এখন সবার সামনে বলে দাও যে আমরা বিয়ে করব, ঠিক করেছি।
তুমি পরীকে ছেড়ে দিবে? বলো না প্লিজ। সেহরানের চোয়াল শক্ত হয়ে যায়, চোখটা সামান্য কাঁপে। ঠিক এই মুহূর্তেই এ আর চুপ থাকতে পারল না সেজুদি খান। এসব কি হচ্ছে মানহা? তোর বাচ্চা, তাও আবার সেহরানের! হায় আল্লাহ, এসব কি বলছিস তুই? তিনি এবার ছেলের দিকে তাকিয়ে বলেন, সেহরান, তুমি তো এমন না আব্বু। এসব কি শুনছি আমি? আবার বিয়ে মানে কি? সেহরান ধীর স্বরে, যেন কাচে মোড়া আগুনের মতো বলে ওঠে, দেখতেই তো পাচ্ছেন কি হচ্ছে। আর এই বাড়িতে দ্বিতীয় বিয়ে তো নতুন কিছু না মিসেস খান। স্ত্রী জীবিত থাকতেও এই বাড়িতে বিয়ে হয়েছিল, এটা আপনার থেকে ভালো আর কে জানবে বলুন? সেজুদি খান স্তব্ধ হয়ে যায়, যেন গলায় কথাগুলো আটকে গেল। সুরাইয়া খান কেঁপে ওঠে, গলায় বলে, সেহরান, মানহার বাচ্চার বাবা তুমি? ছি ছি ছি, আমি ভাবতে পারছি না। এই বাড়ির বড় ছেলে তুমি, আমাদের গর্ব, তোমার আব্বু আর চাচুর আদর্শ তুমি। আমরা সবাই তো তোমায় দেখে বুক ফুলিয়ে কথা বলতাম, আর এই অবস্থা তার! তোমার দুই ভাই তো আমাদের সবার মনোবল, আর আমি মানতেই পারছি না। পরীর আম্মুকে কি জবাব দেব আমি? তার মেয়ের সংসার আমার মেয়ের কারণে ভেঙে যাবে? এত বড় অন্যায় কিছুতেই আল্লাহ সহ্য করবে না। তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি কাঁদতে কাঁদতে মাথা নিচু করে ফেলেন। এবার মুখ খোলে সেহরিশ, গলা ঠান্ডা কিন্তু চোখে বিদ্রোহ। চাচ্চু, আপনি কিছু বলবেন না? এই বাড়িতে কি হচ্ছে? আমি কিন্তু পরীর ওপরে হওয়া অন্যায় কিছুতেই সহ্য করব না। রফিক সাহেব মাথা নিচু করে বসেছিলেন এতক্ষণ, এবার মুখ তুলে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি অভিশপ্ত মেয়ে জন্ম দিয়েছি আমরা! সুমাইয়া নিজের বোনের সংসারটাও পর্যন্ত শেষ করে দিল। এইসবের মাঝে পরি চুপচাপ সামনে এগিয়ে আসে, চোখে জল নেই, কিন্তু মুখে অভিমানের লাল আভা, গলায় শান্ত বিষাদ। ও মামা, কেঁদো না, আমার কথা ভেবে মন খারাপ করো না কেউ। আমি আজই আম্মুর কাছে চলে যাব, তোমরা বরং ওদেরকে মেনে নাও। আমি আর এই নোংরামির ভেতরে থাকতে পারবো না। সেহরানের বুকের ভেতর একটা কিছু ছিঁড়ে যায়। ওর রাগ, যন্ত্রণা, অভিমান সবকিছু যেন মাথার চূড়ায় এসে ঠেকে। সেহরানের রাগ এতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে ছিল, কিন্তু পরীর চলে যাওয়ার সিদ্ধান্ত শুনে আর নিজেকে সামলে রাখতে পারছে না সে। ভেতরে যেন আগ্নেয়গিরি ফুঁসে উঠছে। ও মনে মনে বলছে, একবার, শুধু একবার রুমে চল। তোর এই যাওয়ার ইচ্ছে যদি আমি নিজেই ঘুচিয়ে না দেই, তবে তার আগে এই মানহা নামের চরিত্রহীনা স্লটটাকে শিখিয়ে দিতে হবে এমন একটা শিক্ষা, যা সারা জীবন মনে রাখে। ওর মুখে ঠান্ডা গলায় পরীকে বলল, ও হ্যাঁ, এটাই বোধহয় তোর জন্য সঠিক সিদ্ধান্ত পরী। তোর চলে যাওয়াটা বুদ্ধিমত্তার কাজই হবে, তবে যাওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি আছে, সেগুলো শেষ করে তারপরেই যাবি। মানহা তাড়াতাড়ি বলে, এসকে, ও যেতে চাইছে তো, যেতে দাও না। সেহরান হেসে বলে, যাবে তো বেবি, যাবে, কিন্তু ডিভোর্স না দিয়ে গেলে তো তোর আর আমাদের বিয়ের ঠিকভাবে হবে না। আর বাচ্চাটার বৈধতা, সেটাও তো দিতে হবে, তাই না? মানহার চোখ চকচক করে ওঠে, খুশিতে আত্মহারা হয়ে বলে, ও মাই গড, তুমি কি সব ঠিক করেই ফেলেছো? আমি কি স্বপ্ন দেখছি? সেহরান ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে বলে, স্বপ্ন নয়, রিয়েলিটি বেবি। তোর জন্য আমি অনেক কিছু ভেবে রেখেছি। তোর দেওয়া গিফটের জন্য আমার তরফ থেকেও একটা স্পেশাল উপহার আছে তোর জন্য। আমি এমন কিছু ভেবে রেখেছি যা তুই শুধু শুধু স্বপ্নেও না, কল্পনায়ও ভাবতে পারিসনি। মানহার চোখটা জ্বলজ্বল করে উঠল উত্তেজনায়। সে একদম ছেলে মানুষের মতো হেসে জিজ্ঞেস করলো, মানে কি বলছো তুমি সেহরান? সেহরান ঠান্ডা গলায় একটু ঝুঁকে এসে বলল, আরে বেবি,
তুই আমাকে এমন একটা খুশির খবর দিলি, আমি বাবা হচ্ছি, আর আমি তোকে কোনো স্পেশাল গিফট দিব না? তা হয় কি? সেই মুহূর্তে সেহরানের চোখে যে ঝিলিক ছিল তা আনন্দের না, তা ছিল আপেক্ষমান ঝড়ের শান্ত পূর্বাভাস। মানহা আনন্দে সেহরানকে জড়িয়ে ধরে। কেউ যদি সেহরানের চোখের গভীরের বিষক্রিয়াটা দেখে ফেলতো, তাহলে ওর ভেতরের ফুঁসতে থাকা আগুনের গন্ধটা হয়তো তখনই টের পাওয়া যেত। সবাই ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে, আর পরি, সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেহরানের চোখে চোখ রেখে। কোনো অভিনয় নয়, কোনো অভিযোগ নয়, শুধু একটা স্বপ্ন। আপনি এতটা বদলে গেলেন কিভাবে? সেহরান তাকিয়ে থাকে পরীর দিকে। চোখে এমন কিছু ছিল যেটা শুধু ওর বুকটা চিরে বোঝা যায়। পরী কিছু না বলেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে যায়। পেছনে পেছনে যান সেজুতি খান, চোখে অপার বেদনার ছায়া। তানহা ওদের পেছনে পেছনে ছুটে যায়, চোখে মানহার প্রতি রাগ আর দুঃখের মিশ্র বিস্ফোরণ। এবং পেছনে দাঁড়িয়ে থাকে সেহরান, চোখ নামিয়ে বলে, এবার শুরু হবে আসল খেলা। সেহরান ঘরে ঢুকেই চারিদিকে উন্মত্তের মতো পরীকে খুঁজতে লাগলো। কোথাও নেই পরী, বিছানায় নেই, আয়নার সামনে না, বাথরুমেও না। হঠাৎ এক ফাঁকা নিঃশব্দের ভেতর ভেসে এলো চাপা কান্নার শব্দ। সেহরান দম বন্ধ করে সেই দিকে এগিয়ে গেল, ব্যালকনির দিকে। সেখানে গিয়ে দেখে পরী দুই হাঁটুর ওপরে বসে মুখ গুজে রেখেছে নিজের বাহুর ভেতর। চুলগুলো এলোমেলো কাঁধে লেগে আছে, শরীরটা থরথর করে কাঁপছে। সে কাঁদছে নিভৃতে, অথচ বুক ভাঙা এক ধ্বনি নিয়ে। সেহরান আর নিজেকে সামলে রাখতে পারল না। সে এগিয়ে গিয়ে পরীকে তোলার চেষ্টা করলো, উঠিয়ে নেয় নিজের বুকের ভেতর। পরী কিছু বুঝে ওঠার আগেই সেহরান ওর সারা মুখে উন্মাদের মতো চুমু দিতে শুরু করলো। ভরিয়ে দিল ওর কপাল, চোখ, গাল, ঠোঁট সব। পরী প্রথমে স্তব্ধ হয়ে রইল, তারপর হঠাৎ ঝাঁকুনি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, যেন মুহূর্তেই সবকিছু মনে পড়ে গেল। নিচের সেই বীভৎস দৃশ্যগুলো, সেহরানের মানহার প্রতি যত্ন, মানহার প্রতি নাটকীয় কোমলতা। সে সেহরানকে ধাক্কা মেরে সরিয়ে দিতে গেল, কিন্তু সেহরান এক চুল পরিমাণও সরল না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরল পরীকে। পরী এবার ভয়ঙ্কর রূপে রেগে ফেটে পড়ল। সে সেহরানের গলা চেপে ধরে বলে উঠল, অসভ্য, ইতর, লম্পট, চরিত্রহীন লোক তুই! যা তোর মানহার কাছে। আমি তো কেউ না তোর কাছে, তাই না? তোর বাচ্চার মায়ের কাছে যা। খবরদার আমাকে স্পর্শ করলে আমি তোকে মেরে ফেলবো। সেহরান কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসল, তারপর কণ্ঠে শীতল সুরে বলল, গলাটা ছেড়ে দে ওয়াইফি। এভাবে যদি মেরে ফেলিস তাহলে তুই কিন্তু বিধবা হয়ে যাবি। ওই মুহূর্তেই গলা ছেড়ে দিল, তারপর কান্নায় ভেঙে পড়ল। অব্যক্ত সব যন্ত্রণা বেয়ে ঝরতে লাগলো। সেহরান এবার জোরে হেসে ফেলল, এক টানে ওকে নিজের বুকে এনে চেপে ধরল, আদুরে গলায় বলল, তোকে বলছিলাম না, যা যত ইচ্ছে কান্না করবি, কিন্তু আমার বুকের ভেতরে এসে এই জায়গাটা, নিজের বুকের ভেতর ইশারা করে, এই বুকটা শুধু তোর জন্যই বরাদ্দ। পরি থেমে থেমে বলল, আপনি কেন মিথ্যা বললেন আমার সাথে? আমি কিন্তু এখনো বিশ্বাস করিনি কিছুই। এতদিন আমার সাথে যা করেছেন সব কি সত্যি ছিল না মিথ্যা ছিল? আপনার চোখে যা দেখেছি, যা অনুভব করেছি, সবটাই কি নাটক ছিল? সত্যিটা বলুন সেহরান, সত্যিটা বলুন। সেহরান ঝট করে পরীকে নিজের কোলে তুলে নেয়, নিজে দেওয়ালে হেলান দিয়ে বসে পরীকে গভীর মমতায় বুকের মধ্যে জড়িয়ে ধরে। তারপর ওর গলায় মুখ গুজে দেয়, তপ্ত নিঃশ্বাস আর ভারী আবেগে। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ গলায় একটা গভীর কামড় দেয় আদর করে। পরি হঠাৎই এক ধরনের তৃপ্তির শিহরণ পায়, আহ করে ওঠে। ওর চোখ দুটো কুঁচকে ওঠে আবেশে। সেহেরান এবার নিচু স্বরে বলে, আজকের দিনটা শুধু আমায় টাইম দে পরি, সব জানতে পারবি একটা একটা করে, ঠিক সময় মতো। পরি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সেহেরানের দিকে।
তারপর ফিসফিসিয়ে বলে, আপনি ওকে বিয়ে করবেন বলছেন? সেহরান সোজা সাপটা গলায় বলে, হ্যাঁ, বিয়ে হবে, এটা সত্যি। পরি হঠাৎই তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তাহলে আবার কিসের অপেক্ষা? তার মানে সব সত্যি, ছাড়ুন আমায়। সেহরান তখন পরীকে আরো জড়িয়ে ধরে, ওর গলায় মুখ রেখে বলে, পসিবল না, তোকে কোনোদিন ছাড়তে পারবো না। তুই না চাইলেও আমার কাছেই তোকে থাকতে হবে। পরি এবার রেগে যায়, গলাতে একটা ধরনের ঝাঁজ। মামা বাড়ির আবদার নাকি? সেহরান হেসে ওর নাকে নিজের নাকটা ছুঁয়ে দিয়ে মৃদু গলায় বলে, হুম, এটা মামা বাড়ির আবদার। পরি থমকে যায়, তারপর একটু পিছিয়ে যায় ইচ্ছাকৃতভাবে। সেহরানকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দেয়, আপনি ওকে ছুঁয়েছেন? সেহরান চটজলদি জবাব দেয়, শুধুই তোকে ছুঁয়েছি। আপনি ওকে আদর করেছেন? শুধুমাত্র তোকে আদর করি। ওকে খাইয়ে দিয়েছেন? বাধ্য হয়ে। ওকে চুমু খেয়েছেন? শুধু তোকে খেয়েছি। ওর বাচ্চার বাবাকে? আমি না। তাহলে কেন এসব করছেন? শুধু তোর জন্য। আমার বাচ্চা চাই আপনার থেকে। সময় হোক দিয়ে দিব। ভালোবাসেন আমায়? উন্মাদ আমি, শুধু তোর জন্য। এই কথাগুলো শুনে পরি নিঃশব্দ হয়ে যায়। সেহরানের হাত তখনও ওর পিঠ বেয়ে নিচে নামছে। ওর মুখ বরাবর পরির ঘাড়, গলা আর হাতে বারে বারে ওর বক্ষ ভাঁজে স্পর্শ করছে গভীর আবেগে, যেন ভালোবাসার ভাষা দিচ্ছে তার ছোঁয়াতে। সেহরান গলায় নরম হেসে বলে, যা হচ্ছে শুধু এনজয় করো জান। কাল সবকিছু সঠিক সময়ে জানতে পারবি। পরি কিছুই বলে না, ওর চোখের মধ্যে ঘন হয়ে ওঠে এক অদ্ভুত নিশ্চয়তা। ভেতরে যতই ধাক্কা থাকুক, ও জানে এই মানুষটা অভিনয় করছে না। ওর ছোঁয়া, ওর চোখের সেই তীব্র গভীরতা, তা কখনোই মিথ্যা হতে পারে না। মাসুক, ঈশানী, তানিশা তিনজন একসাথে খান বাড়িতে প্রথমবারের মতো প্রবেশ করে। ওদের মুখে গল্পের সুর, হাসির ফোয়ারা, নতুন জায়গা দেখার কৌতূহল, সব মিলিয়ে পরিবেশটা এক আনন্দঘন আবহে ভরে ওঠে। ওদিকে রাহুল নিজের গাড়ি পার্কিং জোনে ঠিকঠাক রেখে নামতে না নামতেই আচমকা একটা ধাক্কা লাগলে তার সামনে কেউ দাঁড়িয়ে ছিল, একেবারে মুখোমুখি ধাক্কা। ধাক্কায় মেয়ে মানুষটি নিচে পড়ে যায়। চশমা ছিটকে কোথায় পড়েছে, চোখে কিছুই দেখতে পাচ্ছে না। মেয়েটি তানহা মাটিতে বসেই চেঁচিয়ে ওঠে, "কো- কোন কানা আমাকে ধাক্কা দিল রে? চোখে কি দেখতে পায় না নাকি?" বলে চারপাশে হাতড়াতে থাকে, তার চশমা খোঁজে। রাহুল থমকে দাঁড়িয়ে পড়ে। চেহারা দেখে ও ভেবে নেয়, এ যে মানহা। হ্যাঁ হ্যাঁ, মানহা, যার প্রতি রাহুলের আগে থেকেই প্রবল বিরক্তি, প্রতারণা আর আত্মগম্ভীরতার প্রতিচ্ছবি। আর তাই গরম মাথা করে রাহুল হাঁটু ভেঙে তানহার সামনে বসে বলে, মিস মানহা, চোখে তো কম আপনি দেখেন। আপনি তো ওই যে একটা প্রবাদ আছে না, চোখ থাকিতেও অন্ধ, তা না হলে কি আর অন্যের স্বামীর দিকে নজর দেন? তানহা কেঁপে ওঠে। এই অপরিচিত লোকটা তার সাথে এমন ভাষায় কথা বলছে। বুঝে নেয় ওর পরিচয় ভুল হচ্ছে। সে রেগে গর্জে ওঠে, অসভ্য লোক, আপনি না জেনে আমার সম্পর্কে কথা বলছেন। আমি মানহা না, ওর বোন তানহা। ভালো করে দেখুন, স্টুপিড। রাহুল এবার ভালো করে তাকায় তানহার দিকে। চশমাহীন, উজ্জ্বল ফর্সা মুখ, লম্বা ঘন বেনুনি, একপাশে পড়ে থাকা চোখের চশমা। তানহা আর আসল পরিচয় তখন স্পষ্ট হয়ে যায়। রাহুল কিছুটা গিলে ফেলে নিজের জিভ, ভেতরে ভেতরে অনুতপ্ত হয়। তাড়াতাড়ি তানহাকে দাঁড় করিয়ে দেয়, তারপর পাশ থেকে চশমাটা তুলে তার হাতে দিয়ে বলে, সরি মিস, আমি চিনতে পারিনি আপনাকে, ভুল হয়ে গেছে। তানহা এবার ভালো করে দেখে রাহুলকে। উঁচু, লম্বা, বলিষ্ঠ শরীর, গায়ের রং ফর্সা, অনেকটা বিদেশিদের মতো চেহারা ছেলেটির। বয়সও তার ভাই সেহরানের মতোই হবে। তানহা রাগ চেপে বলে,
কাউকে না চিনে তার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেওয়া আপনার উচিত হয়নি, অসভ্য লোক। দেখি, রাস্তা মাপুন সামনে থেকে। রাহুল এবার সত্যিই থেমে যায়, বিষয়টা যেন ধরতে পারছে না। সে বলে, এই মুহূর্তে আমি কি দিয়ে রাস্তা মেপে দেখব? বাই দ্য ওয়ে, আমি এই কাজটা করতে যাবই বা কেন? বলুন মিস। তানহা যদিও রেগে ছিল, কিন্তু রাহুলের কথার ধরনে নিজেকে আর সামলাতে পারে না, জোরে হেসে ওঠে। আপনি বাংলায় কথা বললেও বাংলা ভাষা সম্পর্কে কিছুই জানেন না। দেখি, সামনে থেকে সরে যান, আমি বাড়ির ভেতরে যাব। রাহুল অবাক চোখে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। তানহা রাহুলকে পাশ কাটিয়ে খান বাড়িতে প্রবেশ করে এবং রাহুল পেছনে দাঁড়িয়ে ফিসফিসিয়ে নিজেকে বলে ফেলে, কি ধানি লঙ্কা রে বাবা! যার জীবনে যাবে তার লাইফটাই বরবাদ হয়ে যাবে। ওরা ভেতরে আসতেই সেহরানকে খবর দেওয়া হয়। তখন সেহরান ব্যালকনিতে বসে পরীকে জড়িয়ে ধরে রেখেছিল, গভীরভাবে বুকের মাঝে আটকে রেখেছে, যেন কিছুতেই হারাতে চায় না। ঠিক তখনই একজন স্টাফ দরজার বাহিরে এসে বলে, স্যার, নিচে আপনার বন্ধুরা এসেছে। সেহরান পরীর ঠোঁটে হালকা একটা নরম টুকরো চুমু দেয়, তারপর হালকা হাসি দিয়ে বলে, ওরা এসে গেছে, আমি নিচে যাচ্ছি। ওদের খেয়াল রাখবি ঠিক মতো। ইতালি যাওয়া পর্যন্ত সবাই এখানেই থাকবে। পরী মাথা নাড়িয়ে সায় দেয়। সেহরান ওর মুখে হাত রেখে বলে, আমার উপরে শুধু বিশ্বাস রাখো জান, আমি সব ঠিক করে দেব। পরী কিছু না বলে মাথা নিচু করে বসে থাকে। সেহরান আবার বলে, আমি নিচে যাচ্ছি, তুইও আয়। নিচে এসে সেহরান দেখে তার বন্ধুরা সবাই বসে আছে। সেজুদি খান আর সুমাইয়া খান দুজনেই খুব আন্তরিকভাবে ওদের আপ্যায়ন করছেন। মুখে হাসি থাকলেও চোখের কোণায় জমে থাকা চিন্তার রেখাগুলো চাপা পড়ে না। সেহরান একজন স্টাফকে ডেকে বলে, গেস্ট রুমগুলো ক্লিন করা হয়েছে তো? স্টাফ মাথা নাড়ে, হ্যাঁ স্যার, সব পরিষ্কার করে রাখা হয়েছে। সেহরান সবাইকে উদ্দেশ্য করে বলে, ওরা কিছুদিন থাকবে ইতালি যাওয়ার আগ পর্যন্ত, ওদের যত্নের কোনো ত্রুটি যেন না থাকে। সেজুদি খান হেসে বলেন, তোমরা রেস্ট নাও, আজ তো তোমাদের অফ ডে, একটু পরেই লাঞ্চের জন্য ডাকছি। এই বলে তিনি চলে যান। মনের মধ্যে ঝড় বইতে থাকুক না কেন, ছেলে বন্ধুরা এসেছে বলে কত কথা, আদর আপ্যায়নে যেন ঘাটতি রাখা চলে না। সেহরান এগিয়ে আসতেই রাহুল মজার ছলে বলে, কি কপাল রে তোর! জীবনে এমন দুটো মা পেয়েছিস, এখন আবার দুটো বউ পেতে যাচ্ছিস, সাথে একটা বাচ্চাও ফিরি। প্রায় জ্যাকপট রে ভাই, তাই না রে এসকে? সেহরান কড়া গলায় বলে, শাট আপ রাহুল, আমি যা করতে বলেছিলাম সেই প্ল্যানিংটা ঠিক মতো করেছিস তো? হ্যাঁ, অল সেট। তুই শুধু দেখ তোর বোনের বিয়ের স্বাদ আমরা কিভাবে মিটিয়ে দেই। ঈশানী আর তানিশা চারপাশে তাকিয়ে বলে, এই পরী কোথায় রে এসকে? ও ঠিক আছে তো? সেহরান একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলে, এতক্ষণ তো ঠিক করার চেষ্টা করছিলাম, তোরা এসে মাঝপথে বাধা দিলি। আর কিছুক্ষণ পরেই এলে পারতি তোরা। রাহুল ব্যঙ্গ করে হাসতে হাসতে বলে, তোর এই অতিরিক্ত রোমান্টিক মুডের জন্যই আজ তোর এই অবস্থা, একটু কন্ট্রোল কর ব্রো। সেহরান এবার সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তুই আজ আমার হাত থেকে বেঁচে গেলি রাহুল, কারণ কাল পার্টিতে ভুল করে হলেও পরীর ড্রিঙ্ক খাওয়ার পেছনে তোর হাত ছিল, আর সেটাই আমার উপকারে এসেছে। এই প্রথম তোর একটা ভুল আমার কাজে লেগেছে, তাই আজ তোকে ছেড়ে দিলাম। রাহুল চোখ টিপে মুচকি হেসে বলে, আমি সবসময় ঠিক কাজটাই করি ব্রো, তুই ভুল বুঝিস আমায় অকারণে। ঠিক তখনই সেলিনা চৌধুরী পরীর মায়ের আগমন ঘটে খান বাড়িতে। রাগে ফেটে পড়েন তিনি, তার চিৎকারে পুরো বাড়ির পরিবেশ পাল্টে যায়। তোমার সাহস কি করে হলো আমার মেয়েটাকে ঠকানোর? এইসবের মানেটা কি সেহরান? আমি আর এক মুহূর্ত ওকে এখানে রাখবো না, এখনই নিয়ে যাব পরীকে। ওকে আমি আবার অন্য কোথাও বিয়ে দেব। তার কণ্ঠে অভিমান, রাগ আর অপমান একসাথে বাজতে থাকে। তার কথা শুনে বাড়ির সবাই ছুটে আসে লিভিং রুমে। পরীও নিচে নেমে আসে।
স্তব্ধ মুখে, কাপা কাপা পায়ে। রাহুল সেহরানের কানের ফিসফিসিয়ে বলে, কি কপাল রে তোর এসকে, তুই নিজেও আরেকটা বিয়ে করবি, আবার তোর বউকেও আরেকটা বিয়ে দেবে, মানে দুইজনেরই সতীন পেতে চলেছিস, হা হা হা। সেহরান মুখ বিকৃত করে ফুঁসে ওঠে, আমার সতীন? হোয়াট ননসেন্স, কি আজে বাজে বকছিস? মাসুক মুখ লুকিয়ে কাশে, কি করব এখন? ঠিক তখনই পরি এগিয়ে আসে, নরম গলায় বলে, কিছু না। শুধু সেহরানের পাশে এসে দাঁড়ায়। সেহরান ওর মুখের দিকে তাকায়, বুঝে যায় মেয়েটা ভয় পাচ্ছে। চোখে ইশারা করে বলে, রিল্যাক্স, আমি আছি তো।